where the mind is without fear and the head is held high, where knowledge is free. আগের দিন আমি আর্কিমিডিসের সূত্র অবধি তোমাদেরকে পড়িয়ে গেছিলাম এবং ভাসমান বস্তুর ভাষণের শর্তগুলো পড়িয়ে গেছিলাম। আমি আজকে যেটা পড়াচ্ছি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান, সেখানে পড়াবো ভাসমান বস্তুর সাম্য এবং পৃষ্ঠটান। আমি শুভ্রশঙ্কর মিশ্র, আমি বাচামারি জিকে উচ্চ বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক। আমি আজকে আমার ক্লাস শুরু করছি। প্রথমে আমি গত দিনেরটা একটুখানি বলে দিই যে ভাসমান বস্তুর ভাষণের শর্তগুলো যে আমি পড়িয়েছিলাম তাতে কি কি ছিল। যদি বস্তুর ওজন হয় W1 এবং নিমজ্জিত অবস্থায়, পূর্ণ নিমজ্জিত বা আংশিক নিমজ্জিত অবস্থায় বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন হয় W2, তাহলে বলেছিলাম W1 ইকুয়াল টু যদি W2 হয় তাহলে বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসবে। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের তুলনায় বেশি হয় তাহলে বস্তুটা জলের মধ্যে বা তরলের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজন অপেক্ষা কম হয় তাহলে বস্তুটা তরলের মধ্যে ভাসবে। এটুকুই আমি বলে গেছিলাম। আজকে আমি যেটা থেকে শুরু করব সেটা হচ্ছে ভাসমান বস্তুর সাম্য। তাহলে ভাসমান বস্তুর সাম্যের আসার আগে আমি আরেকটা কথা বলি। আমরা দেখি অনেক সময় বস্তু জলের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে, যেমন বরফ জলের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। বস্তুর কতটা অংশ জলের বা তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকবে সেটা কিভাবে আমরা বের করতে পারি। ধরা যাক একটা বস্তুর আয়তন হচ্ছে ভি, বস্তুটার মূল আয়তন হচ্ছে ভি। তাহলে বস্তুটার আয়তনের স্মল ভি অংশ তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে। তাহলে স্মল ভি আয়তন বস্তুটার তরলের মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে। এই অংশটুকুর আয়তন হচ্ছে স্মল ভি, আর টোটাল বস্তুটার আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে বস্তুর যতটুকু অংশ নিমজ্জিত অবস্থায় রয়েছে সেইটুকু অংশেরই তরলকে সে অপসারিত করবে। তার মানে সে অপসারিত তরলের আয়তন হচ্ছে স্মল ভি। অপসারিত তরলের আয়তন সমান হবে স্মল ভি। তরলটার যদি আমি ঘনত্ব ধরি, তরলের ঘনত্ব যদি আমি ধরি ডি, স্মল ডি, তাহলে অপসারিত তরলের ওজন কত হবে? অপসারিত তরলের ওজন হবে স্মল ভি ডি ইন্টু সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ জি। এইবার বস্তুর উপাদানের ঘনত্ব যদি আমি ধরি রো,
তাহলে বস্তুটার আয়তন ছিল ক্যাপিটাল ভি, তাহলে বস্তুটার ওজন কত হলো? বস্তুর ওজন ভি, ক্যাপিটাল ভি রো ইন্টু জি। তাহলে আমরা দেখেছি যে বস্তু যখন নিমজ্জিত অবস্থায় ভাসে সেক্ষেত্রে কি হয়? W1 ইকুয়াল টু W2। তার মানে এখানে সেই শর্ত থেকে আমরা পাচ্ছি ভি রো জি ইকুয়াল টু ভি ডি জি। তার মানে স্মল ভি বাই ক্যাপিটাল ভি ইকুয়াল টু রো বাই ডি। অর্থাৎ বস্তুর কতটুকু অংশ নিমজ্জিত অংশ, কত অংশ নিমজ্জিত অবস্থায় থাকবে, বস্তুর কত অংশ নিমজ্জিত অবস্থায় থাকবে সেটা বের করার ফর্মুলা হলো বস্তুর নিমজ্জিত অংশ বের করার ফর্মুলা হলো বস্তুর ঘনত্ব বাই তরলের ঘনত্ব। যেমন বরফের ঘনত্ব আমরা জানি হচ্ছে 0.92। বরফের ঘনত্ব (0.92 গ্রাম পার সিসি। জলের ঘনত্ব, আমি প্রমাণ ঘনত্বটাই নিচ্ছি, 1 গ্রাম পার সিসি। তাহলে বরফ যখন জলের মধ্যে ভাসে তখন কি হয়? কত অংশ নিমজ্জিত রেখে ভাসবে সেটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারি। 0.92 বাই 1, মানে এটা ক্যালকুলেশন করলে আসে 11/12 অংশ। তাহলে যখন বরফ জলের মধ্যে ভাসে তখন তার 11/12 অংশ জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে, আর 1/12 অংশ জলের ওপরে ভাসমান অবস্থায় থাকে। এই 1/12 অংশ কেবলমাত্র জলের ওপরে ভাসমান অবস্থায় থাকে। এইবার আমি যেটায় আসছি সেটা হচ্ছে ভাসনের সাম্যাবস্থা। ভাসনের শর্ত হলো বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের সাথে সমান হতে হবে। আর ভাসনের সাম্যাবস্থার শর্ত হলো যে ভারকেন্দ্র, বস্তুর ওজন যে ভারকেন্দ্র দিয়ে কাজ করছে এবং অপসারিত তরলের ওজন যে প্লবতা কেন্দ্র দিয়ে কাজ করছে সেটাকে একই সরল রেখায় থাকতে হবে। ধরা যাক এটা একটা জাহাজের অংশ, এর ভারকেন্দ্র এখানে, এটা যে তরল অপসারিত করছে তার প্লবতা কেন্দ্রটা এখানে। এই প্লবতা কেন্দ্র এবং ভারকেন্দ্র যদি একই সরল রেখায় থাকে তাহলে এটা সাম্যাবস্থায় থাকবে। এখন এই সাম্যাবস্থা দু রকমের হয়, একটা হচ্ছে নিরপেক্ষ সাম্যাবস্থা, সুস্থির সাম্যাবস্থা, এবং আরেকটা 3 রকমের হয়, নিরপেক্ষ, সুস্থির এবং অস্থির সাম্যাবস্থা। নিরপেক্ষ সাম্যাবস্থার ক্ষেত্রে কি হয়? নিমজ্জিত অংশের আয়তন বা পরিবর্তন হলেও এই ভারকেন্দ্র প্লবতা কেন্দ্রের অবস্থানের কোনো পরিবর্তন হয় না, যার জন্য বস্তুকে আমি যে অবস্থাতেই নিয়ে যাই না কেন তার ভাসনের শর্তের কোনো রকম পরিবর্তন হয় না। ধরা যাক একটা বল, তাকে আমি জলে ডুবিয়ে দিয়েছি। প্রথমে বলটা, তার ভারকেন্দ্র নিচের দিকে কাজ করছে, আর প্লবতা কেন্দ্র এই যে বি, জি দিয়ে ভারকেন্দ্র বলের ভারটা নিচের দিকে কাজ করছে, আর প্লবতা কেন্দ্র দিয়ে প্লবতা বলটা ওপর দিকে কাজ করছে। এবার যদি আমি বলের অবস্থানটাকে পাল্টাই, বলটাকে যদি আমি আস্তে আস্তে ঘুরাই,
বলটাকে যদি আমি আস্তে আস্তে ঘুরিয়ে নিয়ে আসি, এটা বলটার এ আর সি পজিশন ছিল, এটা ডি পজিশন ছিল। এবার যদি আমি বলটাকে ঘুরিয়ে এরকম করে নিয়ে আসি, এখানটা এলো ডি, সিটা গেল এখানে, এটা গেল এখানে, তাহলে দেখা যাবে যে ভারকেন্দ্র যেখানে ছিল সেখানেই আছে, প্লবতা কেন্দ্র যেখানে ছিল সেখানেই আছে, শুধু এ আর সি এর অবস্থানটা বদলে গেছে। এক্ষেত্রে কিন্তু যেহেতু প্লবতা কেন্দ্র ভারকেন্দ্রের অবস্থানের পরিবর্তন হচ্ছে না, এটা কিন্তু নিরপেক্ষ সাম্য। এই যে ভারকেন্দ্র এবং প্লবতা কেন্দ্রের যে সংযোজী সরল রেখা, এটাকে বলা হয়ে থাকে কেন্দ্রীয় রেখা। এবার আমি যদি আরেকটা উদাহরণ নিই, ধরা যাক একটা বস্তুর তৈরি ব্লক জলের মধ্যে ভাসছে। প্রথম অবস্থায় এরকম ঘটনাটা ছিল। সেক্ষেত্রে ভারকেন্দ্র নিচের দিকে কাজ করছে, প্লবতা কেন্দ্র দিয়ে প্লবতার বলটা ওপর দিকে কাজ করছে। এবার আমি বস্তুটাকে ঘুরিয়ে দিচ্ছি। বস্তুটাকে আমি একটু হেলিয়ে দিলাম, ভারকেন্দ্র যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু যেদিকে বস্তুটা হেলিয়েছি সেদিকে তরলটা বেশি পরিমাণে অপসারিত হওয়ার জন্য প্লবতা কেন্দ্রটা সেদিকে সরে আসছে। তার আগের কেন্দ্রীয় রেখা ছিল এটা ছিল কেন্দ্রীয় রেখাটা। পূর্বের প্লবতার অবস্থান, প্লবতা কেন্দ্রের অবস্থান ছিল এখানে, ভারকেন্দ্রের অবস্থান ছিল এখানে। এখন প্লবতা কেন্দ্রটা কিছুটা সরে গেছে, যেদিকে আমি বস্তুটাকে হেলিয়েছি সেদিকে। বস্তুটাকে আমি যেদিকে হেলিয়েছি সেদিকে প্লবতা কেন্দ্রটা কিছুটা সরে এসছে। এই প্লবতা কেন্দ্র থেকে যদি আমি একটা উলম্ব রেখা অঙ্কন করি, তাহলে সেটা দেখা যাচ্ছে কেন্দ্রীয় রেখাটাকে ভারকেন্দ্রের ওপরে কোনো একটা বিন্দুতে গিয়ে ছেদ করছে। যে বিন্দুতে ছেদ করছে সেটাকে বলা হয় মেটা কেন্দ্র। পরিবর্তিত প্লবতা কেন্দ্র থেকে অঙ্কিত উলম্ব রেখা কেন্দ্রীয় রেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় মেটা কেন্দ্র। মেটা কেন্দ্র যদি ভারকেন্দ্রের ওপরে থাকে তাহলে কি ঘটনা ঘটতে পারে? তার আগে আমাদেরকে জানতে হবে দ্বন্দ্ব কাকে বলে। ধরা যাক দুটো সমান ও বিপরীতমুখী মানের বল এই ডাস্টারটার দুপ্রান্তে কাজ করছে। একটা বল ডাস্টারটাকে এদিকে ঘোরাতে চাইছে, আর একটা বল ডাস্টারটাকে এদিকে ঘোরাতে চাইছে। তাহলে কি, এদিকে বল প্রয়োগ করছে, তার ফলে কি হবে? দুটো বল একটা ওদিকে ওকে ঠেলছে, একটা এদিকে ওকে টানছে। তার ফলে কি হবে? এটার মধ্যে একটা ঘূর্ণন গতির সৃষ্টি হবে। এটাকে বলা হয় দ্বন্দ্ব, বলের দ্বন্দ্ব। এখন এই ভারকেন্দ্র বরাবর ক্রিয়াশীল বলটা কি করছে? বস্তুটাকে এদিকে ঘোরাতে চাইছে। আর প্লবতা কেন্দ্র দিয়ে, পরিবর্তিত প্লবতা কেন্দ্রের মধ্যে দিয়ে ক্রিয়াশীল বল কি করছে? বস্তুটাকে এদিকেই ঘোরাতে চাইছে। একটা চাইছে এটাকে এদিকে ঘোরাতে, আরেকটা চাইছে এটাকে এদিকে ঘোরাতে। এবার কি হবে? যে মুহূর্তে আমি এটাকে ছেড়ে দেবো, বাইরে থেকে বল প্রয়োগ করে তো আমি হেলিয়েছিলাম, আমি সেই বলটাকে যখনই উইথড্র করে নেব, তখনই এই দুই বলের ক্রিয়ার ফলে বস্তুটা পুনরায় তার এই সাম্যাবস্থায় ফিরে আসবে। এটাকে বলা হয়ে থাকে সুস্থির সাম্য। কিন্তু যদি এরকম হতো, ধরা যাক বস্তুটাকে আমি তরলের মধ্যে ডুবালাম, তার ফলে তার প্লবতা কেন্দ্রটা এদিকে সরে এলো, পূর্বের অবস্থান থেকে এদিকে সরে এলো। এইবার এইটা হচ্ছে তার ভারকেন্দ্র ছিল। এইবার প্লবতা কেন্দ্রটার এদিকে সরে আসার জন্য এখান থেকে যে উলম্ব রেখাটা অঙ্কন করছি, সেই মেটা কেন্দ্রটা ভারকেন্দ্রের নিচে অবস্থান করছে।
মেটাকেন্দ্রটা ভারকেন্দ্রের নিচে অবস্থান করলে কি হবে, যে মুহূর্তে আমি বলটা সরিয়ে নিচ্ছি সেই মুহূর্তে কি ঘটনা ঘটবে, এটা একে চাইছে এদিকে ঘোরাতে, এটা একে চাইছে এদিকে ঘোরাতে, তার ফলে কি হবে, বস্তুটা আরো বেশি পরিমাণে নিমজ্জিত হতে শুরু করবে। অর্থাৎ আমরা দুটো জিনিস দেখতে পেলাম এখান থেকে। একটা হচ্ছে যদি মেটাকেন্দ্র ভারকেন্দ্রের ওপরে থাকে তাহলে বস্তু পুনরায় তার বল উইথড্র করলে পুনরায় তার সাম্যাবস্থায় ফিরে আসতে পারে, কিন্তু মেটাকেন্দ্রটা যদি ভারকেন্দ্রের থেকে নিচে থাকে তাহলে কিন্তু বস্তুটা আর তার সাম্যাবস্থায় ফিরে আসে না, সে কিন্তু আরো বেশি পরিমাণে তরলের মধ্যে নিমজ্জিত হতে থাকে। সেই জন্য কি করা হয়, যে কোনো জলযানের ভারকেন্দ্রকে যতটা সম্ভব নিচে রাখার চেষ্টা করা হয় তার সুস্থিতি রক্ষা করার জন্য। যেমন একটা নৌকো বা জাহাজের তলদেশকে সরু করা হয়, ওপরটাকে চওড়া করা হয় যাতে তার ভারকেন্দ্রটা নিচে থাকে। আবার অন্যভাবে যদি আমি বলি, যখন জাহাজের থেকে মালপত্র তোলা হয় তখন ভারী মালগুলোকে নিচের দিকে রাখা হয়, অপেক্ষাকৃত হালকা মালগুলোকে ওপর দিকে রাখা হয়। তার কারণ হচ্ছে ভারকেন্দ্র যত নিচে থাকবে তত জাহাজ বা নৌকোর অবস্থানটা তত সুস্থিত হবে। অনেক সময় জাহাজ থেকে মাল খালি করার পরেও কিছু অপ্রয়োজনীয় ভার বা নিচের দিকে, জাহাজের নিচের দিকে রেখে দেওয়া হয় যাতে জাহাজের ভারকেন্দ্রটা নিচের দিকে থাকে। ভারকেন্দ্র যত নিচের দিকে থাকে কোনো বস্তু তত বেশি সুস্থিত হয়। এরপরে যেটা আসি সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব বলতে আমরা কি বুঝি, কোনো পদার্থের একক আয়তনের ভরকে আমরা বলে থাকি ঘনত্ব। ধরা যাক ভি আয়তন পদার্থের ভর ক্যাপিটাল এম, তাহলে একক আয়তনের পদার্থের ভর কত হবে, এম বাই ভি। এটাকে বলা হয়ে থাকে পদার্থের ঘনত্ব। তাহলে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তার মানে এর একক কি হবে, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ঘনত্বের, ভরের একক কি গ্রাম, আয়তনের একক কি সেন্টিমিটার কিউব বা গ্রাম পার সিসি। এসআই পদ্ধতিতে একক কি হবে, এসআই পদ্ধতিতে একক হচ্ছে কেজি পার মিটার কিউব, যেহেতু ভরের একক হচ্ছে কেজি আর আয়তনের একক হচ্ছে ঘনমিটার। এই হচ্ছে সিজিএস এবং এসআই পদ্ধতিতে ঘনত্বের একক। এদের যদি আমরা ডাইমেনশন দেখতে চাই, ঘনত্বের ডাইমেনশন কত হবে, ভরের ডাইমেনশন, ভরের ডাইমেনশনকে আমরা প্রকাশ করি এম দিয়ে, আর আয়তনের ডাইমেনশন হচ্ছে এল কিউব। তার মানে ঘনত্বের ডাইমেনশন হবে এম এল টু দি পাওয়ার -3। এই হচ্ছে ঘনত্ব। এখন এসআই আর সিজিএস ইউনিটের মধ্যে সম্পর্ক কি, যদি আমি এখানে দেখতে চাই ঘনত্বের এসআই আর সিজিএস ইউনিটের মধ্যে সম্পর্ক, তাহলে ধরা যাক কোনো বস্তুর ঘনত্ব এসআই পদ্ধতিতে 1 কেজি পার মিটার কিউব, তাহলে সিজিএস পদ্ধতিতে তার ঘনত্ব কত হবে, 1 কেজি মানে 1000 গ্রাম, আর মিটার কিউব মানে 100 কিউব, 100 কিউব মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব, অর্থাৎ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। অর্থাৎ
আমরা যে 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব ধরে থাকি 1 গ্রাম পার সিসি, সেটাকে যদি আমি এসআই ইউনিটে প্রকাশ করতে চাই তাহলে সেটা বলতে হবে 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। এই ঘনত্বের সাথেই আরেকটা রাশি খুব ক্লোজলি রিলেটেড, ঘনিষ্ঠভাবে যুক্ত, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? কোনো পদার্থের নির্দিষ্ট আয়তনের ওজন এবং 4°C উষ্ণতায় বিশুদ্ধ জলের আয়তনের অনুপাতকে বলা হয়ে থাকে, বিশুদ্ধ জলের ওজনের অনুপাতকে বলা হয়ে থাকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তার মানে কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব, কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা কি বুঝি? কোনো পদার্থের নির্দিষ্ট আয়তনের ওজন, নির্দিষ্ট আয়তনের ওজন বাই 4°C উষ্ণতায় সম আয়তন জলের ওজন। তাহলে 4°C উষ্ণতার জল নিচ্ছি কেন? কেননা 4°C উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে সর্বোচ্চ হয়, সেই জন্য আমরা 4°C উষ্ণতার জল নিচ্ছি। তার মানে কি? আমি এটাকে এইভাবে লিখতে পারি, ভি আয়তন পদার্থের ওজন বাই 4°C উষ্ণতার ভি আয়তন জলের ওজন। আমরা জানি কোনো বস্তুর ভরকে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলে ওজন পাওয়া যায়। তার মানে দুটোর ওপরেই, দুটোরই ভরকে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করা রয়েছে। তার মানে আমি বলতে পারি ভি আয়তন পদার্থের ভর বাই 4°C উষ্ণতার ভি আয়তন জলের ভর। এবার যদি ভি আয়তনের বদলে আমি একক আয়তনে চলে যাই, তার মানে হচ্ছে একক আয়তনের পদার্থের ভর, একক আয়তনের পদার্থের ভর বাই 4°C উষ্ণতার একক আয়তন জলের ভর জলের ভর। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? একক আয়তন পদার্থের ভর মানে পদার্থের ঘনত্ব, আর 4°C উষ্ণতার জলের ভর মানে 4°, একক আয়তন জলের ভর মানে হচ্ছে 4°C উষ্ণতায় জলের ঘনত্ব। তার মানে হচ্ছে পদার্থের ঘনত্ব বাই 4°C উষ্ণতায় পদার্থের ঘনত্ব বাই 4°C উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে দেখা যাচ্ছে আপেক্ষিক গুরুত্ব দুটো একজাতীয় রাশির অনুপাত, যেমন ওপরে পদার্থের ঘনত্ব, নিচে 4°C উষ্ণতার জলের ঘনত্ব, অথবা একক আয়তন পদার্থের ভর বাই 4°C উষ্ণতার একক আয়তন জলের ভর, একক আয়তন পদার্থের ওজন বাই 4°C উষ্ণতার একক আয়তন জলের ওজন। তাহলে দেখা যাচ্ছে সবসময় আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দুটো একজাতীয় রাশির অনুপাত।
সেই জন্য আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো একক থাকে না। তাহলে আপেক্ষিক গুরুত্ব সমান এলো পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সিজিএস পদ্ধতিতে আমরা জানি সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা সিসি, 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তাহলে সিজিএস পদ্ধতিতে পদার্থের আপেক্ষিক ঘনত্ব আর পদার্থের ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব, এর আরেকটা নাম আপেক্ষিক ঘনত্বও বলা হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বর সাংখ্যমান সমান, এই দুটোর সাংখ্যমান সমান। কিন্তু যদি আমি এসআই পদ্ধতিতে যাই তাহলে এসআই পদ্ধতিতে কি দেখতে পাবো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে এসআই পদ্ধতিতে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব কি, ঘনত্ব পদার্থের আপেক্ষিক গুরুত্বকে ক্ষেত্রে তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তো ইন্টু 1000, অর্থাৎ এখান থেকে যদি আমি তুলনায় আসি আপেক্ষিক গুরুত্ব আর পদার্থের ঘনত্বের মধ্যে, তাহলে আমি দেখতে পাই যে পদার্থের ঘনত্বের একক রয়েছে, আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো একক নেই। সিজিএস পদ্ধতিতে পদার্থের ঘনত্ব এবং পদার্থের আপেক্ষিক গুরুত্বের সাংখ্যমান সমান। এসআই পদ্ধতিতে কিন্তু পদার্থের আপেক্ষিক গুরুত্ব এবং পদার্থের ঘনত্বের সাংখ্যমান কিন্তু সমান নয়। পদার্থের ঘনত্ব বের করতে গেলে এসআই পদ্ধতিতে পদার্থের আপেক্ষিক গুরুত্বকে 1000 দিয়ে গুণ করতে হয়। এই প্রসঙ্গে আরেকটা কথা উল্লেখযোগ্য এই কারণে যে আমরা যখন কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করি তখন যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলই আমরা পাই তার তো কোনো মানে নেই। আমরা সাধারণত রুম টেম্পারেচারে পদার্থের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করে থাকি। তাহলে এই সমীকরণটাকে সেক্ষেত্রে একটু সংশোধন করার প্রয়োজন পড়ে। কিভাবে সংশোধন করার প্রয়োজন পড়ে, কোনো পদার্থের যদি ঠিক আপেক্ষিক গুরুত্ব সেক্ষেত্রে আমরা রুম টেম্পারেচারে বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে যেটা সংশোধন করার প্রয়োজন পড়ে, পদার্থের আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের ঘনত্ব বাই টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব ইন্টু টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব। এখানে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিচে যেমন দিয়েছি হরে, লবেও তেমনি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব নিয়ে আসছি, সুতরাং দুটো কেটে গেলে আবার সেই একই রাশি ফিরে আসে। তাহলে এটা কি হলো, পদার্থের ঘনত্ব বাই টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব মানে হলো নির্ণীত আপেক্ষিক গুরুত্ব ইন্টু টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে আপেক্ষিক গুরুত্ব পেলাম তাকে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ করলে তবেই তার প্রকৃত আপেক্ষিক গুরুত্বটা পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব আমরা কিভাবে পাই। এর জন্য একটা চার্ট রয়েছে, বিভিন্ন উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্বের মান সেখানে দেওয়া আছে, সেখান থেকে আমরা টি ডিগ্রি সেন্টিগ্রেড সেই ঘরের উষ্ণতায় জলের আপেক্ষিক গুরুত্ব কত সেটা আমরা বের করে নিতে পারি এবং নির্ণীত আপেক্ষিক গুরুত্বকে তাই দিয়ে গুণ করে আমরা পদার্থের প্রকৃত আপেক্ষিক গুরুত্বটা আমরা নির্ণয় করতে পারি। এরপরে যেটায় আসি
সেটা হচ্ছে তরলের পৃষ্ঠ টান। তরলের পৃষ্ঠ টান বলতে গেলে প্রথমে কয়েকটা উদাহরণ বলি। আমরা দেখেছি অনেক সময় ছোট ছোট পোকামাকড়, পিঁপড়ে ইত্যাদি, মশা ইত্যাদি জলের ওপর দিয়ে হেঁটে যায়, কিন্তু তারা জলে ডুবে যায় না। আবার একটা কর্পূরকে জলের মধ্যে যদি ফেলে দিই, কর্পূরটা জলের মধ্যে ইতস্তত দৌড়ে বেড়ায়। বৃষ্টির ফোঁটা যখন আমাদের ছাতার ওপরে পড়ে, তখন সেটা ছাতার ওপর দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায় গোল গোল বিন্দুর আকারে। এই সমস্ত ঘটনাগুলোই ঘটে একটাই কারণে, সেটা হচ্ছে তরলের পৃষ্ঠ টানের কারণে। তরলের পৃষ্ঠ টান বলতে গেলে আমাদের প্রথমে আগে দু ধরনের বলের সাথে পরিচয় হতে হবে। একটা হচ্ছে সংশক্তি বল, আরেকটা হচ্ছে আসঞ্জন বল। সংশক্তি বল বলতে আমরা কি বুঝি? একই জাতীয় পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা বলি সংশক্তি বল। আর দুটো ভিন্নধর্মী পদার্থের অণুগুলোর মধ্যে যে বলটা কাজ করে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে আসঞ্জন বল। তার মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা পাত্রে জল রয়েছে, জলের অণুগুলোর নিজেদের মধ্যে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে সংশক্তি বল, আর পাত্রের অণুর সাথে জলের অণুর মধ্যে যে বল কাজ করছে সেটা হচ্ছে কিন্তু আসঞ্জন বল। এই দুটো বলই কিন্তু খুব অল্প দূরত্বের মধ্যে ক্রিয়াশীল অবস্থায় থাকে। 10⁻⁻7 সেন্টিমিটার দূরত্বের মধ্যে এই দুটো বল কিন্তু ক্রিয়াশীল থাকে, তার বাইরে কিন্তু আর এই বল কাজ করে না। তো যাই হোক, আমি যে কারণে ফিরে আসছিলাম সেটা হচ্ছে পৃষ্ঠ টান, যে কারণটা বলতে আমি চাইছি। পৃষ্ঠ টানটা কি আমি একটা ডায়াগ্রাম দিয়ে আগে বুঝাই। ধরা যাক একটা পাত্রের মধ্যে জল রয়েছে, এই জলের মধ্যে আমি একটা অণু কল্পনা করছি। এই যে অণুটা আমি কল্পনা করলাম, তো জলের মধ্যে তো এরকম অসংখ্য অণু রয়েছে, তাহলে এই অণুকে ঘিরে চারপাশে অনেক অণু রয়েছে। ধরলাম এই অণুটাকে ঘিরে একটা নির্দিষ্ট দূরত্বে অনেকগুলো অণু এরকম গোলভাবে ওকে ঘিরে রেখেছে। তাহলে প্রত্যেকটা অণু থেকেই এই অণুটার যদি দূরত্ব সমান হয়, তাহলে প্রত্যেকটা অণুই, পার্শ্ববর্তী অণুগুলো প্রত্যেকেই এর উপর একটা বল প্রয়োগ করছে, যে বলগুলো হচ্ছে সমান ও বিপরীতমুখী, যার ফলে অণুটা এই জায়গায় স্থির অবস্থায় রয়েছে। এবার এটা তো তরলের মধ্যস্থিত একটা অণুর কথা আমি বললাম, এইটা হচ্ছে তরলটার মুক্ত তল। তাহলে মুক্ত তলের উপর যে অণু রয়েছে, ধরলাম তরলের মুক্ত পৃষ্ঠে একটা অণু রয়েছে, তাহলে সেই অণুকে ঘিরে তরলের মধ্যস্থিত যে নিচের দিকে যে অণুগুলো রয়েছে তারা এর উপর একটা আকর্ষণ বল প্রয়োগ করবে। এক্ষেত্রে এই যে নিচের দিকে আকর্ষণ বল প্রয়োগ করছে অণুগুলো, একে প্রতিমিত করার জন্য ওপর দিকে কিন্তু কোনো বল কাজ করছে না। তাহলে এই অণুটাকে যদি আমি তরলের মুক্ত তল থেকে বের করতে চাই, অণুটাকে যদি আমি তরলের মুক্ত তল থেকে বের করতে চাই, ধরলাম আমার ইচ্ছে হলো এই অণুটাকে আমি এখান থেকে ওপরে বের করে দেবো, তাহলে আমাকে সেই আকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হবে। তাহলে সেই কার্য করতে হবে মানে এই অণুটাকে এখান থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে গেলে আমাকে যে কার্য করতে হয় সেটাই এই অণুর ভিতরে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে। তার মানে এর অর্থ হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠে যে অণুগুলো রয়েছে প্রত্যেকেরই একটা স্থিতিশক্তি রয়েছে, এবং সেই স্থিতিশক্তির মান হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠে সর্বনিম্ন। এটা কখন হওয়া সম্ভব সর্বনিম্ন? যদি তরলের মুক্ত পৃষ্ঠে অণুর সংখ্যা সবচেয়ে কম থাকে।
তবেই এই তরলের মুক্ত পৃষ্ঠে অণুর সংখ্যা যদি সবচেয়ে কম থাকে তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে অণুগুলোর স্থিতিশক্তি হবে সবচেয়ে কম। এটা কখন সম্ভব? যদি তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল কম হয়। তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে এখানকার অণুগুলোর স্থিতিশক্তিটা হবে কম। এখন এই কারণে দেখতে পাওয়া যায় যে তরলের মুক্ত পৃষ্ঠ একটা টান টান করা রবারের পর্দার ন্যায় আচরণ করে। আমি যদি একটা রবারের পর্দার কথা ভাবি, ধরলাম এটা একটা রবারের পর্দা, এটা যখন টান টান অবস্থায় আছে, এই যে রবারের পর্দা, এইটা রবারের পর্দা, এইটা হচ্ছে রবারের পর্দা, এটা যখন টান টান অবস্থায় আছে তখন তার ক্ষেত্রফল যা হবে, এই রবারের পর্দাটা যদি একটু ঢিলে ঢালা অবস্থায় থাকে, অর্থাৎ পর্দাটা যদি একটু এরকম ভাবে থাকে, তাহলে তার ক্ষেত্রফল অবশ্যই বেশি হবে। সেই জন্য তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল যদি কম হবে কখন? যখন তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল একেবারে টান টান অবস্থায় থাকবে, সে সময় এর মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সবচেয়ে কম হবে। এই মুক্ত পৃষ্ঠ যে টান টান অবস্থায় আছে সেখান থেকেই কিন্তু পৃষ্ঠ টানের উদ্ভব হয়। কিভাবে? পৃষ্ঠ টান আগে কাকে বলি আমরা? যদি এই টান টান অবস্থায় থাকলে গেলে কি করতে হবে? এই যে আমি একটা রেখা টানছি, তাহলে এর এদিকে অণু রয়েছে, এর এদিকে অণু রয়েছে, তাহলে এই অণুগুলো বিপরীত দিকে এরকম বল প্রয়োগ করবে, পরস্পর থেকে তারা দূরে সরতে চাইবে, এই পি কিউ অণুগুলো, তবেই এটা টান টান অবস্থায় থাকবে। যদি তা না করে তাহলে এই পর্দাটা টান টান অবস্থায় থাকবে না। তাহলে পৃষ্ঠটানের মান আমরা কি, পৃষ্ঠটানের সংজ্ঞা আমরা কি বলি? যে তরলের মুক্ত পৃষ্ঠে যদি একটা কাল্পনিক রেখা কল্পনা করা যায়, যে কাল্পনিক রেখার ওপর লম্বভাবে তরলের মুক্ত তলের স্পর্শক বরাবর বল ক্রিয়া করে, উভয় দিকে বল ক্রিয়া করে। একটু আগে আমি দেখালাম এখানে যদি একটা অণু থাকে, এখানে একটা অণু থাকে, এ এদিকে সরতে চাইছে, এ এদিকে সরতে চাইছে, তাহলে তরলের মধ্যে যে আমি কাল্পনিক রেখাটা কল্পনা করলাম, সেই কাল্পনিক রেখার উপর লম্বভাবে তরলের মুক্ত পৃষ্ঠে তরল তলের স্পর্শক বরাবর উভয় দিকে যে বল কাজ করে, সেখান থেকেই পৃষ্ঠটানের উৎপত্তি হয়। এর মান আমরা কিভাবে নির্ণয় করি? তরলের মুক্ত তলে যদি একটা একক রেখা কল্পনা করা যায়, যে একক রেখার প্রতি একক দৈর্ঘ্যে তরলের পৃষ্ঠতলের স্পর্শক বরাবর যে বল কাজ করে, সেটাকেই বলি আমরা তরলের পৃষ্ঠ টান। অর্থাৎ এই রেখাটার দৈর্ঘ্য যদি স্মল এল হয়, কাল্পনিক রেখাটা আমি যেটা এঁকেছি, এবং এই রেখার ওপর যদি এফ বল কাজ করে, তাহলে পৃষ্ঠটানের মান হচ্ছে এস ইকুয়াল টু এফ বাই এল। তরলের মুক্ততলে কল্পিত কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে তরলের পৃষ্ঠতলের স্পর্শক বরাবর যে বল কাজ করে তাকেই আমরা বলে থাকি তরলের পৃষ্ঠ টান। তাহলে এই এস ইকুয়াল টু এফ বাই এল, প্রতি একক দৈর্ঘ্যে, এল দৈর্ঘ্যে কাজ করছিল এফ বল, তাহলে একক দৈর্ঘ্যে কাজ করছে এফ বাই এল বল। এর একক কি হবে? বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, তাহলে সিজিএস পদ্ধতিতে একক হবে ডাইন পার সেন্টিমিটার। এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এসআই পদ্ধতিতে একক হবে নিউটন পার মিটার। এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হচ্ছে, বলের ডাইমেনশন কি? বলের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। দৈর্ঘ্যের ডাইমেনশন কি? দৈর্ঘ্যের ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে সারফেস টেনশনের ডাইমেনশন কি হবে, বা পৃষ্ঠটানের ডাইমেনশন হবে এম টি টু দি পাওয়ার
2। এটাই হচ্ছে তরলের পৃষ্ঠটানের ডাইমেনশন। এবার তরলের পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে? তরলের পৃষ্ঠটান কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে তরলের উষ্ণতা। তরলের উষ্ণতা যদি বাড়ে তাহলে তরল মধ্যস্থিত অণুগুলোর মধ্যে দূরত্ব বাড়ে, ইন্টারমলিকুলার ডিস্টেন্স, যে আন্তঃআণবিক ব্যবধান সেটা বাড়ে, যার জন্য তরলের পৃষ্ঠটান কমে যায়। ধরা যাক টি একক উষ্ণতায় তরলের পৃষ্ঠটানের মান ছিল এস, টি ড্যাশ উষ্ণতায় তরলের পৃষ্ঠটানের মান হলো এস ড্যাশ। তাহলে এটার মধ্যে সম্পর্ক কি? এস ড্যাশ ইকুয়াল টু এস 1 মাইনাস আলফা টি ড্যাশ মাইনাস টি। এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আলফাটাকে বলে পৃষ্ঠটানের উষ্ণতা গুণাঙ্ক, অর্থাৎ উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে যায়। তরল পদার্থের মধ্যে যদি কোনো অজৈব পদার্থ দ্রবীভূত করা হয় তাহলে সাধারণত তরলের পৃষ্ঠটান বেড়ে যায়। আবার যদি জৈব পদার্থ তরলের মধ্যে ফেলা হয়, যারা কিনা তরলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, তাহলে তরলের পৃষ্ঠটান কিন্তু কমে যায়। যেমন বিশুদ্ধ জলের পৃষ্ঠটানের মাত্রা হচ্ছে 72 ডাইন পার সেন্টিমিটার। বিশুদ্ধ জলের পৃষ্ঠটানের মান হচ্ছে 72 ডাইন পার সেন্টিমিটার। এর মধ্যে যদি আমি খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে দিই, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে অজৈব লবণ, তাহলে তার পৃষ্ঠটানের মান দেখা যায় হয়ে দাঁড়ায় প্রায় 83 ডাইন পার সেন্টিমিটার। এবার যদি এর মধ্যে আমি যদি সাবান জল মিশাই, সাবান জৈব পদার্থ, তখন কিন্তু দেখা যায় এর পৃষ্ঠটানের মান 30 ডাইন পার সেন্টিমিটার থেকে 32 ডাইন পার সেন্টিমিটার মতো হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে পদার্থের মধ্যে, যে তরলের মধ্যে যদি জৈব পদার্থ দ্রবীভূত করা হয় তাহলে পৃষ্ঠটানের মান কমে যায়, অজৈব পদার্থ দ্রবীভূত করলে তার পৃষ্ঠটানের মান বেড়ে যায়। তরলের পৃষ্ঠকে যদি তড়িৎগ্রস্ত করা হয় তাহলে পৃষ্ঠটানের মান কিন্তু কমে যায়। আবার তরলের মধ্যে, তরলের উপরিস্থিত যে মাধ্যম, সেটা যদি তরলের বাষ্প দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু পৃষ্ঠটানের মান কমে যায়। এই সমস্ত কারণের উপরে তরলের পৃষ্ঠটান নির্ভর করে। এই তরলের পৃষ্ঠটানের ব্যবহারিক প্রয়োগ আগেকার দিনে করা হতো যে সমুদ্রে যে নাবিকরা যেত, তারা যখন প্রবল ঝড়ঝঞ্ঝার মধ্যে পড়তো, তখন সমুদ্রে প্রবল ঢেউ উঠত, তখন তারা কি করত, জাহাজে পিপে পিপে তেল রাখা থাকতো, সেই তেলগুলোকে সমুদ্রের জলের মধ্যে তারা ফেলে দিত। সমুদ্রের জলের মধ্যে ফেলে দিলে কি হয়, এই বিষয়ে একটা ভালো উপন্যাস রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের, বেনের মেয়ে বলে। সেখানেও এরকম আছে যে নাবিকরা কি করছে, সমুদ্রের মধ্যে গর্জন তেল ঢেলে দিচ্ছে উত্তাল সমুদ্রকে শান্ত করার জন্য। তো এই উত্তাল সমুদ্রকে যে শান্ত করবার জন্য এই যে তেল ঢেলে দেওয়ার যে কনসেপ্টটা, তার কারণ কি? তেল হচ্ছে জলের তুলনায় হালকা, তেল জলে ভাসমান অবস্থায় থাকে। এটা মনে করা যাক একটা জাহাজ যাচ্ছে, প্রবল ঝড়ঝঞ্ঝা চলছে, এরকম বড় বড় ঢেউ আসছে, বাতাস এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। যখনই আমি তেল ঢেলে দিলাম, তেল জলের ওপর ভাসমান অবস্থায় থাকে, এখানে আমি তেল ঢালছি, এখানে আমি অয়েল ঢেলে দিচ্ছি, সেই তেল কি হচ্ছে, বাতাসের সাথে সাথে জাহাজের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানকার জলের পৃষ্ঠটান কমে যাচ্ছে। আর এখানকার জলের পৃষ্ঠটান বেশি থাকার জন্য কি করছে, এই পিছনের দিকে জলের অণুগুলো টেনে এই ঢেউটার উচ্চতাটাকে আগের তুলনায় কমিয়ে দিচ্ছে, কারণ এদিকে পৃষ্ঠটান বেশি, সেই জন্য এটাকে টেনে কমিয়ে দিচ্ছে। এই ভাবে এটাকে কাজে লাগানো হতো, এই ধর্মটাকে তরলের পৃষ্ঠটান কমানোর জন্য। এর বাইরে আমরা নানা রকম জিনিস দেখতে পাই। যেমন আমি একটু আগে বলছিলাম
যে একটা কর্পূরকে জলের মধ্যে ছেড়ে দিলে সেটা এলোমেলোভাবে দৌড়ে বেড়ায়। তার কারণটা কি? কর্পূরের নির্দিষ্ট কোনো শেপ থাকে না, কর্পূর হচ্ছে অনিয়মিত আকারের। একে জলের যেখানে ফেলা হয় এর বিভিন্ন অংশ জলের মধ্যে বিভিন্নভাবে দ্রবীভূত হয়। যে অংশটা, যেদিকের অংশটা, ধরা যাক একটা কর্পূরকে আমি এটা একটা কর্পূরের খণ্ড, একে আমি জলের মধ্যে ফেলেছি, এর একটা অনিয়মিত আকার রয়েছে। এই অংশ, ধরা যাক এর একটা অংশ এদিকটায় বেশি মাত্রায় দ্রবীভূত হচ্ছে, তুলনামূলকভাবে এদিকে কম মাত্রায় দ্রবীভূত হচ্ছে। তাহলে যেদিকে বেশি মাত্রায় দ্রবীভূত হচ্ছে সেদিকে পৃষ্ঠটানটা কমে যাচ্ছে, যেদিকে কম মাত্রায় দ্রবীভূত হচ্ছে সেদিকে পৃষ্ঠটানটা বেশি থাকছে। তার ফলে কর্পূরটা কি হচ্ছে, এদিক থেকে এদিকে ছুটে যাচ্ছে। একইভাবে যখন আমরা জলের মধ্যে তেল ফেলি, জলের মধ্যে যখন আমরা তেল ঢালি দেখা যায় তেলটা জলের ওপরে ভাসছে। তেলটা জলের ওপরে যখন ভাসছে, এটা তেল ফেললাম, তেলের লেয়ারটা জলের ওপরে ভাসছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে জলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল আর তেলের অণুগুলোর মধ্যে যে ক্রিয়াশীল সংশক্তি বল, এখানে তিন রকম বল কাজ করছে। জলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল, তেলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল, জল এবং তেলের অণুর মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বল। দেখা যায় তেলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল অপেক্ষা জল এবং তেলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বলের মান বেশি, যার জন্য তেলের অণুটা জলের ওপরে ছড়িয়ে পড়ে। উল্টোটা যদি করি, তেলের মধ্যে যদি আমি এক ফোঁটা জল ফেলে দিই, তেলের মধ্যে যদি আমি এক ফোঁটা জল যদি আমি ফেলে দিই, তাহলে দেখব যে তেলের মধ্যে জলের বিন্দুটা এরকম গোলাকার আকার নিয়ে ভাসছে। কেন গোলাকার আকার নিচ্ছে সেটা পরে বলছি। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এক্ষেত্রে জলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল তেল আর জলের অণুর মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বল অপেক্ষা বেশি, সেই জন্য তেলের অণুটা এরকম গোলাকার শেপ নিচ্ছে। গোলাকার শেপ নিচ্ছে কেন? জলের অণুটা তার মুক্ত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা সবচেয়ে কমাতে চাইছে। আমরা কি জানি, নির্দিষ্ট আয়তনের বস্তুর ক্ষেত্রে গোলকের ক্ষেত্রফল সর্বাধিক, গোলকের ক্ষেত্রফল সর্বনিম্ন, গোলকের ক্ষেত্রফল সর্বনিম্ন। নির্দিষ্ট আয়তনের বিভিন্ন বস্তুর ক্ষেত্রে গোলকের আয়তন হচ্ছে সর্বনিম্ন। সেই জন্য জলবিন্দুটা গোলকের আকার ধারণ করছে, যার জন্য বৃষ্টির জল যখন ওপর থেকে পড়ে তখন সেটা ছোট ছোট গোলকের আকার ধারণ করে। যদিও বড় বৃষ্টির ফোঁটা হলে সেটা একটু চ্যাপ্টা হয়ে যায়, সেটা অভিকর্ষজ ত্বরণের কারণে হয়, সেই স্থানের অভিকর্ষজ আকর্ষণ বলের কারণে হয়, কিন্তু এমনিতে তারা গোলাকার আকার ধারণ করে। এই যে তরলের বিন্দুগুলো গোলাকার আকার ধারণ করতে চাইছে কারণ সে তার মুক্ত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটাকে সর্বনিম্ন অবস্থায় রাখতে চাইছে, যাতে মুক্ত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের স্থিতিশক্তি হচ্ছে সর্বনিম্ন হয়ে থাকে। আবার আমরা কি দেখতে পাই, একটা তুলিকে যদি জলের মধ্যে ডুবিয়ে যদি বের করে আনি, তাহলে তুলির যে আঁশগুলো সেগুলো পরস্পরের গায়ে গায়ে লেগে থাকে। এটা কেন? জলের অণুগুলোর সংশক্তি বল অত্যন্ত প্রবল, সেই জন্য কি করতে চায়, তুলিটা যদি এরকম ছড়ানো অবস্থায় থাকতো, এরকম যদি তুলিটা ছড়ানো অবস্থায় থাকতো তাহলে এখানকার ক্ষেত্রফলটা বেশি হয়ে যেত। কিন্তু এ কি করতে চাইছে, জলের অণুগুলো নিজেদের মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বলের জন্য এই তুলির ব্রাশগুলোকে একত্রে ঘন সন্নিবিত অবস্থায় নিয়ে আসতে চাইছে, তার ফলে মুক্ত তলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমে যাচ্ছে। একই কারণে ছাতার উপর যখন বৃষ্টির জল পড়ে, বৃষ্টির জল কি হয়, বৃষ্টির জল ছাতার উপরে পড়লো, পড়ে এরকম গোল গোল বিন্দুর আকার ধারণ করে। ছাতার কাপড়ের মধ্যে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে যার মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে, কিন্তু এই বৃষ্টির জলগুলো যখন গোল বিন্দুর আকার ধারণ করে তখন আর সেই সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না, যার জন্য ছাতার মধ্যে দিয়ে জল আমাদের মাথার মধ্যে এসে পড়ে না। আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে পারদ কাঁচকে ভেজায় না কিন্তু জল কাঁচকে ভেজায়। তার কারণ হচ্ছে জলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল, ধরা যাক একটা পাত্রের মধ্যে আমি কাঁচের পাত্রের মধ্যে জল রেখেছি, এই যে কাঁচের পাত্রের মধ্যে আমি যে জল রাখলাম, এখানে জলের অণুগুলোর মধ্যে নিজেদের মধ্যে যে ক্রিয়াশীল সংশক্তি বল এবং পাত্রের কাঁচের অণু এবং জলের অণুর মধ্যে ক্রিয়াশীল যে আসঞ্জন বল, সেটা ওই জলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল অপেক্ষা বেশি হয়, সেই জন্য জল কাঁচের পাত্রকে ভিজিয়ে দেয়। কিন্তু এর বদলে যদি জলের বদলে যদি আমি পারদ রাখতাম, ধরা যাক আমি পারদ রাখলাম,
সেক্ষেত্রে কি হচ্ছে, পারদের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল পারদ এবং কাঁচের মধ্যে, পারদের অণু এবং কাঁচের অণুর মধ্যে ক্রিয়াশীল আসঞ্জন বল অপেক্ষা বেশি হয়ে থাকে, যার জন্য পারদ কিন্তু কাঁচের পাত্রকে ভিজিয়ে দেয় না, কিন্তু জল কাঁচের পাত্রকে ভিজিয়ে দেয়। তারপরে এই যে একটু আগে আমি বলছিলাম যে ছোট ছোট কীটপতঙ্গ জলের ওপর দিয়ে হেঁটে যায়, কিভাবে হয়? এটা কিন্তু প্লবতা ধর্মের জন্য হয় না। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়, ধরা যাক এটা একটা ব্লেড দিয়েও বোঝানো যায়। একটা ব্লেড আমি যদি জলের উপর আলস্ত করে রাখি ব্লেডের অনুভূমিক তলটা, তাহলে দেখা যায় সেটা হচ্ছে জলের মধ্যে ভাসছে। কেন? একটা ব্লেডকে আমি যখন জলের মধ্যে রাখছি, এটা একটা ব্লেড, অনুভূমিকভাবে আস্তে করে জলের উপর ছেড়ে দিলাম ব্লেড বা সূঁচকে, তখন এই পৃষ্ঠ টান এর স্পর্শক বরাবর কাজ করে, স্পর্শতলের স্পর্শক বরাবর কাজ করে। সেই জায়গাটা জলস্তরটা বা জলের তলটা কিন্তু একটু সামান্য হলেও অবনমিত হয় এবং এই স্পর্শক বরাবর কাজ করে। তাহলে এই দুটো স্পর্শক বলের লব্ধিটা কিন্তু ওপর দিকে কাজ করে। এই লব্ধি বলটাই কিন্তু ব্লেডটাকে জলের উপরে বা সূঁচটাকে জলের উপরে ভেসে থাকতে সাহায্য করে। পিঁপড়ের ক্ষেত্রেও তাই। পিঁপড়ে যখন হাঁটে, যে জায়গা দিয়ে হাঁটে সেই জায়গাটা একটু সামান্য বসে যায়, এরকম দুটো স্পর্শক বল কাজ করছে দুটো বিপরীত মুখে, এবং তাদের যে লব্ধি সেটা উপর দিকে কাজ করে, যেটা কিন্তু পিঁপড়েটাকে জলের উপর দিয়ে হেঁটে যেতে সাহায্য করে। আমরা যদি একটা তারের রিং তৈরি করি, তারের রিং তৈরি করে তাকে যদি সাবান জলে ডুবাই, তাহলে কি হবে? এর উপরে সাবান জলের একটা স্তর ফিল্মের মতো লেগে থাকবে, সাবান জলের একটা স্তর ফিল্মের মধ্যে লেগে থাকবে। এবার একটা সুতো দিয়ে যদি আমি একটা বৃত্ত তৈরি করি, সুতো দিয়ে বৃত্ত তৈরি করে আমি যদি এই সাবান জলের স্তরটার উপর আস্তে করে রেখে দিই, তাহলে কি দেখা যাবে? যে সুতোটা এরকম আকার ধারণ করে হয়তো অবস্থান করছে, অনিয়মিত আকার ধারণ করে অবস্থান করছে। তার কারণ কি? সুতোটার প্রতিটা বিন্দুতে যেখানে স্পর্শ করেছে সাবান জলকে, এদিকে যে বল কাজ করছে এদিকেও সেই বল কাজ করছে, যার জন্য সে এরকম অনিয়মিত আকার রেখে অবস্থান করছে। এবার যদি আমি একটা ছোট সূঁচ দিয়ে এই ভিতরের সাবান জলে, সুতোর ভিতরের অংশের সাবান জলের ফেনার স্তরটাকে যদি আমি ফুটো করে দিই, সঙ্গে সঙ্গে কি দেখা যাবে? সঙ্গে সঙ্গে দেখা যাবে যে সুতোটা এরকম গোলকের আকার ধারণ করলো। সাবান জলের স্তরটা কিন্তু ভিতরে আর নাই, সাবান জলের স্তরটা এখন এই সাইডে অবস্থান করছে। এর কারণ কি? আমরা জানি যে নির্দিষ্ট পরিসীমা বিশিষ্ট, এরকম বৃত্তাকার আকার ধারণ করলো, গোলক না, সরি, বৃত্তাকার আকার ধারণ করলো। নির্দিষ্ট পরিসীমা বিশিষ্ট বস্তুগুলোর ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে সর্বাধিক। যে মুহূর্তে এর ক্ষেত্রফল, যে মুহূর্তে আমি এখানকার এটা ফুটো করে দিলাম, সাবান জলের স্তরটা যে মুহূর্তে আমার চলে গেল, সেই মুহূর্তে আমি কি দেখতে পেলাম? যে এইখানকার যে সাবান জলের যে স্তরটা রয়েছে সেটার ক্ষেত্রফলটাকে সর্বনিম্ন করতে হবে, কারণ এদিকে কোনো বল কাজ করছে না। সঙ্গে সঙ্গে সুতোটা কিন্তু বৃত্তের আকার ধারণ করলো, যার ফলে এখানকার সাবান জলের স্তরটা কিন্তু একটা সবচেয়ে, সাবান জলের যে মুক্ত তলের যে ক্ষেত্রফলটা রয়েছে সেটা কিন্তু সর্বনিম্ন হয়ে গেল। এইভাবে পৃষ্ঠটান কিন্তু কাজ করে। আজকে এটুকু পড়ানো থাকলো, পৃষ্ঠটান এখানেই শেষ হলো।